মা, তুমি কি করছো? আমি তোমার ছেলে। আমি বললাম। বাবা সুবল, তুমি এখন কোনো কথা বলো না। আমি তোমার সাথে যা করছি আমাকে তা করতে দাও। এই রাতের অন্ধকারে এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। বাবা সুবল, তোমার বাবা মারা গিয়েছে প্রায় 4-5 বছর হয়ে গেছে। আমি বহুদিনের ক্ষুধার্ত। আমার অনেক চাহিদা। বাবা, তুমি আমাকে একটু শান্তি দাও। আমি আর পারছি না বাবা। আমার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার ছেলে বলল, মা, এটা কিভাবে সম্ভব? তুমি আমার মা। তারপরেও আমি আমার ছেলেকে জোর করে আমার সাথে যা করাতে বাধ্য করেছিলাম তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি রুবিনা আক্তার রুবি। বর্তমানে আমার বয়স 35। আমি একটি হাসপাতালে নিম্ন একটি পোস্টে চাকরি করি। বেঁচে থাকার জন্য চাকরিটা আমার বর্তমানে খুবই জরুরি। আমার এক ছেলে এক মেয়ে। আমার মেয়ের বয়স 8 বছর। আমার ছেলের বয়স 14 বছর। আমার যখন 17 বছর বয়স তখনই আমার বিয়ে হয়। আমার বিয়ে হয়েছিল একটি ধনাঢ্য পরিবারে। খুব বংশীয় লোক ছিল তারা। বিয়ের পর আমার দিনগুলো খুব ভালোই কেটেছিল। কিন্তু আমার ভাগ্যের কি নির্মম পরিহাস! এক ছেলে এক মেয়ে রেখে আমার যখন বয়স 32 হবে তখন আমার স্বামী এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। স্বামীর বিযোগে আমার মনের অবস্থা একেবারেই বিষণ্ণ হয়ে গিয়েছিল। ভেঙে পড়েছিলাম আমি। স্তব্ধ হয়ে গিয়েছিল আমার চলার পথ। মানসিক অবস্থা আমার একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছিল। স্ত্রী, সন্তান, ছেলে মেয়েকে ছেড়ে আমার স্বামী এভাবে চলে যাবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার স্বামীর অকাল মৃত্যুতে আমি ছেলে মেয়েদের নিয়ে পড়ে গেলাম এক গভীর সমুদ্রে। কিভাবে চলব? কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করব? আমার উপর এক বিশাল পাহাড় এসে পড়ে গিয়েছিল। কি করব বুঝে উঠতে পারছিলাম না। আর এদিকে আমার ভাসুর এবং আমার স্বামীর অন্য ভাইয়েরা মিলে আমাকে বিভিন্নভাবে জ্বালানো শুরু করল। বিভিন্নভাবে ষড়যন্ত্র করা শুরু করল। আমি যেন এই বাড়িতে না থাকতে পারি। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা যেন এ বাড়ি থেকে বের হয়ে যাই। আমার শ্বশুর শাশুড়ি মারা গিয়েছে অনেক আগেই। যদি আমার শ্বশুর শাশুড়ি আজকে বেঁচে থাকত তাহলে হয়তো আমার এই দুর্দশা হতো না। আমার সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে এই অবস্থা হতো না। আমি অনেক চেষ্টা করেছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার স্বামীর বাড়িতে, আমার স্বামীর ভিটায় শত কষ্ট করে হলেও থাকার। কিন্তু শেষ পর্যন্ত আমার স্বামীর ভাইয়েরা আমাকে এমনভাবে নির্যাতন করতে শুরু করল। আমার এই ছোট্ট দুইটা ছেলে মেয়েকে নিয়ে আমার বাড়ি ছাড়তে হয়েছিল। বাড়ি ছাড়ার পর আমি কি করব চিন্তা করে খুঁজে পাচ্ছিলাম না। ওদের বাপ তো ওদেরকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমার তো তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। আমি তো মা। আমি চাইলে তাদের ফেলে চলে যেতে পারবো না। আমি আমার সন্তানদেরকে কোনোভাবেই সাগরে ভাসিয়ে যেতে পারবো না। আর এদিকে আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর অন্যান্য ভাইদের অত্যাচারে এখানে থাকার কোনো ব্যবস্থাই ছিল না। অবশেষে বাধ্য হয়ে এই দুইটা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে নিয়ে আমি চলে গেলাম ঢাকায়। ঢাকায় গিয়ে চিন্তা করতে লাগলাম, এখন আমি কি করব? কি করে আমার ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাবো? ছেলে মেয়েদেরকে পড়ালেখা করালে তো অনেক টাকার প্রয়োজন। আমি যে করেই হোক আমার ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাতে হবে। প্রয়োজনে দাসী বান্দির কাজ করিয়ে হলেও তাদেরকে পড়ালেখা করাব। মানুষের মতো মানুষ করব। জীবনের সবচেয়ে বড় প্রতিজ্ঞা আমার ছিল এটাই। আমার স্বামী মৃত্যুর পর আমার শুরু হল জীবনের যুদ্ধ। একদিকে ছেলে মেয়েদের লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করা, অপরদিকে সংসার চালানো। এই যুদ্ধ জীবনের সবচেয়ে বড় যুদ্ধ আমার। কারণ আমি একজন মহিলা।
একজন মহিলা হয়ে কিভাবে আমি এই যুদ্ধে জয়ী হতে পারব? সেই চিন্তায় দিনরাত মগ্ন থাকি আমি। আর আমার কাজে আমি ব্যস্ত থাকি। আর এদিকে ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করে দেই ঢাকায়। আমার ছেলে মেয়েদের মোটামুটি মাশাল্লাহ অনেক মেধা ভালো। তারা অনেক মেধাবী। পড়ালেখায় অনেক মনোযোগ। যখন আমার ছেলে মেয়েরা বাসায় পড়তে বসে, আমার মনে হয় আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর এদিকে ঢাকায় আমি একটা বেসরকারি হাসপাতালে একেবারেই ছোট্ট একটা পোস্টে চাকরি নেই। কারণ আমার পড়ালেখা তো আর এত বেশি নাই যে বড় পোস্টে চাকরি করব। জীবন বাঁচানোর জন্য আমার এই চাকরিটাই যথেষ্ট। ঢাকায় এসে আমি চাকরি করতেছি। আর ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাইতেছি। এভাবেই চলছিল আমার সংসার। এভাবে দেখতে দেখতে আমার ছেলে এসএসসি পাস করে ফেলেছে। আর মেয়ে অষ্টম শ্রেণী পাস করে ফেলেছে। আমার খুব শান্তি লাগলো তাদের রেজাল্ট পেয়ে। আমার ছেলে এসএসসি পাস করার পর আমার কাছে বায়না ধরে বসল তাকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য। ছেলের পাশের খুশিতে আমিও আবেগের বশবর্তী হয়ে আমার ছেলেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিলাম। কারণ আমি আমার ছেলের সুখটাকে পৃথিবীর সবচেয়ে সুখ মনে করতাম। কারণ সে যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। স্বামী মৃত্যুর পর যাকে আঁকড়ে ধরে বেঁচে আছিলাম, সেই তো আমার একমাত্র হীরামানিক, আমার কলিজা, আমার ছেলে সুবল। মোবাইল কিনে দেওয়ার পর থেকেই আমি আস্তে আস্তে লক্ষ্য করলাম আমার ছেলে পড়ালেখা বাদ দিয়ে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আমি ভাবলাম প্রথম যেহেতু কয়েকদিন মনে হয় এরকমই হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি আমার মেয়ে থাকতাম এক রুমে, আর আমার ছেলে থাকতো আরেক রুমে। আমরা যে বাসায় থাকতাম সে বাসায় রুম ছিল। আমাদের রুম ছিল মোট দুইটা। একটাতে আমি এবং আমার মেয়ে থাকতাম, আর একটাতে আমার ছেলে থাকত। এভাবেই চলছিল আমার সংসার। হঠাৎ একদিন মধ্যরাতে, অর্থাৎ গভীর রাতে, আমি আমার ছেলের রুম থেকে কী রকম যেন এক ধরনের অদ্ভুত আওয়াজ আমার কানে ভেসে আসলো। মনে হচ্ছিল কোনো কুমারী মেয়ের এক ভিন্ন রকম আওয়াজ, যে আওয়াজ শুনলে গায়ে শিহরণ জেগে ওঠে। ছেলের রুম থেকে এরকম ধরনের আওয়াজ শুনে আমার মাথা যেন বন বন করে ঘুরতে শুরু করল। আমি অবাক হয়ে ভাবতে শুরু করলাম, এখানে তো আমি, আমার মেয়ে এবং আমার ছেলে ছাড়া এখানে আর কেউ নেই। তাহলে আমার ছেলের রুম থেকে মেয়ে মানুষের কান্নার অদ্ভুত শব্দ আসে কেমন করে? আর এদিকে আমার মেয়েও তো আমার সাথে শোয়া। তাহলে আমার ছেলের রুম থেকে এই রকম একটা বিশ্রী শব্দ আসছে কেন? আমি মনে মনে ভাবলাম, তাহলে কি অন্য কোনো মেয়ে নিয়ে খারাপ কাজ করছে? ভাবতেই আমার গায়ের কাঁটা দাঁড়িয়ে যাচ্ছে। তারপরেও আমি ভাবলাম, না, সেখানে কি হয়েছে? আমাকে জানতে হবে। আমাকে দেখতে হবে। আমার সন্তানের ভবিষ্যৎ আমার কাছে। অবশ্যই আমাকে সেটা জানতে। আমি আমার ছেলের রুমের দরজায় গিয়ে ডাক দেই। ডাক দিতেই আমার ছেলে উঠে আসে। তারপর আমি কৌশলে আমার ছেলের রুমের ভিতরে গিয়ে প্রবেশ করি। কিন্তু রুমের ভিতর গিয়ে আমি আশ্চর্য হয়ে যাই। সেখানে কেউ নেই। কোনো মেয়ে মানুষ তো দূরের কথা। সেখানেই আমার ছেলে ব্যতীত আর কিছুই আমি খুঁজে পেলাম না। সবকিছু খুব ভালো করেই খুঁজলাম। আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে, মা, তুমি কি খুঁজছ আমার এখানে? আমি বললাম, কিছু না বাবা। আমি ভেবেছিলাম তোর এখানে চোর এসেছে। না, সবকিছু ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি ঘুমাও, আমি চলে যাচ্ছি। ছেলের রুম থেকে আসার পর আমি টেনশনে পড়ে গেলাম। আমি স্পষ্ট আমার নিজের কানে একটা মেয়ে মানুষের শব্দ শুনতে পেলাম। কিন্তু আমার ছেলে রুমে গিয়ে দেখি কিচ্ছু নাই। কি আজব কাণ্ড! একটু পর আমি আবারও লক্ষ্য করলাম ঠিক একই ধরনের শব্দ আমার ছেলের রুম থেকে আসছে। আমি অবাক হয়ে গেলাম। এখন আমি কি করি? এখন যদি আমি যাই, তাহলে আমার ছেলে হয়তো আমাকে সন্দেহ করে বসতে পারে। এরকম অদ্ভুত শব্দে সারা রাত আমার ঘুম নেই। মনে মনে ভাবতে লাগলাম,
তাহলে ছেলে আমার নষ্ট পথে চলে গেছে। না না, মনটাকে কোনোভাবেই মানাতে পারছি না। পরের দিন সকালে ছেলের রুমটা খুব ভালো করে চেক করলাম, কিন্তু কোনো কিছুই পেলাম না। যেহেতু কোনো কিছুই পেলাম না, সেহেতু মনে একটু শান্তি পেলাম। তারপর তাদেরকে নাস্তা খাইয়ে আমি হাসপাতালে চলে গেলাম। হাসপাতাল থেকে বাসায় এসে তাদেরকে রাতের খাবার খাইয়ে যে যার রুমে শুয়ে গেলাম। কিন্তু রাত যখন গভীর হলো তখন আবারও আমার ছেলের রুম থেকে মেয়েলি এক অদ্ভুত আওয়াজ আসতে শুরু করল। আমি খুব বিস্মিত হয়ে ভাবতে লাগলাম, আমার ছেলের রুম থেকে এই রকম আওয়াজ কিভাবে আসে? আমি তো কোনো কিছু বুঝে উঠতে পারছি না। মনে মনে চিন্তা করলাম, এর রহস্য অবশ্যই আমাকে জানতে হবে। আর এই রহস্য জানার জন্য একদিন আমি ছেলের রুমে খাটের নিচে গিয়ে লুকিয়ে থাকি। রাত যখন গভীর হলো, তখন প্রথমে আমি দেখতে পেলাম আমার ছেলে একটি মেয়ের সাথে ইমুতে কথা বলছে। কি খারাপ ভাষায় কথা বলছে! মেয়েটিকেও তার নিজেকে ইমুতে খুব খারাপভাবে উপস্থাপন করছে। বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছিল। তারপর আমি দেখতে পেলাম আমার ছেলে এবং ওই মেয়েটি মোবাইলেই খুব নোংরা কাজে মেতে উঠে, যে কারণেই প্রতিদিন এরকম আওয়াজ হতো। ছেলের এই অধপতন দেখে আমার মনের ভিতরটা হু হু করে কেঁপে উঠল। ভাবলাম, আমার ছেলের এত অধপতন কি করে হলো? না না, যে করেই হোক আমাকে তাকে এই রাস্তা থেকে ফিরাতে হবে, নাইলে যে আমার ভবিষ্যৎ অন্ধকার। মনে মনে চিন্তা করতে লাগলাম কি করা যায়। যেভাবেই হোক আমার ছেলেকে এই সর্বনাশা মেয়ের হাত থেকে রক্ষা করতে হবে। সারারাত চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। সকালে ছেলে ঘুম থেকে উঠার আগেই আমি তার রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর তাদেরকে নাস্তা খাইয়ে আমি আমার কর্মস্থল হাসপাতালে চলে গেলাম। সেখান থেকে বাসাতে ফিরে এসে মনে মনে চিন্তা করতে লাগলাম, ছেলেকে কিভাবে ওই মেয়ের হাত থেকে ফেরানো যায়। ওই নষ্ট মেয়ে তো আমার ছেলে জীবনটাকে নষ্ট করে দিবে। আমার সারা জীবনের স্বপ্ন শেষ হয়ে যাবে। বসে বসে এসব চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে হঠাৎ আমার মাথার ভিতরে একটি আইডিয়া ঢুকে গেল। চিন্তা করলাম, আজকে আমি ছেলের রুমে ছেলের সাথেই থাকব। দেখব ছেলে কি করে ওই মেয়ের সাথে কথা বলে। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। রাত্রে ছেলে মেয়েদেরকে খাবার দাবারের পর আমার মেয়েকে আমার রুমে শুয়ে আমি চলে গেলাম আমার ছেলের কাছে। গিয়ে বললাম, বাবা, আমার খুব ভয় করছে। আমার শরীরটা খুব খারাপ। প্রতিদিন তো আমি আমার মেয়ের কাছেই থাকি। আজকে আমি তোমার কাছে থাকি। আমার কথা শুনে প্রথম তো আমার ছেলে সুবল একটু ইতস্তত বোধ করল। তারপর বলল, মা, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আমার কাছে থাকবে। তোমার কি হয়েছে মা? তোমার জন্য কি আমি ঔষধ নিয়ে আসব? আমি বললাম, না না বাবা, আমার কিচ্ছু লাগবে না। হয়তো আজকে তোমার এখানে থাকলে একটু ঘুমাতে পারলে ঠিক হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মা, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় মেসেজ করে দিচ্ছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি যখন আমার ছেলের পাশে শুইলাম, আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি লক্ষ্য করলাম। যে অনুভূতিটা হয়েছিল আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগে। সেই ফিলিংস আমার মধ্যে কাজ করল। গায়ে আস্তে আস্তে শিহরণ জাগতে শুরু করল। আর তাছাড়াও আমি ভাবলাম যে আমার ছেলে যেহেতু অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে, তাকে আমার নিজেকে দিয়ে হলেও ওই রাস্তা থেকে সরাতে হবে। দেখি একটু চেষ্টা করে আমার ছেলেকে নিয়ে ওই রাস্তা থেকে ফেরাতে পারি। আমার মনের মধ্যে তখন অন্য কিছু বসবাস করছে, মানে শয়তানি কোনো মনোভাব আমার মনের মধ্যে বসবাস করছে। আর তাছাড়াও 4 থেকে 5 বছর পর কোনো একজন পুরুষ মানুষের নিকটস্থ হয়ে মনটা যেন মোমের মতো গলে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ালো, তখন আমার বোঝার ক্ষমতা ছিল না যে আমি কি করছি, কোনটা উচিত আর কোনটা অনুচিত, কার সাথে কিরকম ব্যবহার করতে হয়, কে স্বামী আর কেই বা সন্তান। জীবনের বিনিময় হলেও আমি আমার সন্তানকে খারাপ রাস্তা থেকে ফেরাতে হবে। মাথার মধ্যে একটাই চিন্তা,
আমার ছেলের সাথে যদি আমি এরকম কিছু করতে পারি, তাহলে হয়তো তার ওই মেয়ের প্রতি আকর্ষণ একেবারে চলে যাবে, আর খারাপ কাজে যাবে না। এই চিন্তা ভাবনা করে আমি এই নশ্বর কিছু ভাবার চিন্তা করলাম। রাত যখন গভীর হল, আজকে আর আমার ছেলে রুম থেকে এইরকম শব্দ শুনতে পাইনি, কারণ আমি তার পাশেই শুয়ে আছি। কিন্তু আমার মন তো মানছে না। আমার মন চাচ্ছে আমার ছেলের সাথে আমি ভিন্ন কিছু করার প্রত্যয় নিয়ে। আমার ছেলে যখন ঘুমিয়ে গেল, আমি তার কাছে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলাম। সে তো এখন ঘুমিয়ে বিভোর। আস্তে আস্তে আমি তাকে একটু শিহরিত করার চেষ্টা করছিলাম। ঘুমন্ত অবস্থায় তারটা একবারে ফুলে ফেপে আগুন হয়ে আছে। এরকম অবস্থা দেখে আমার মধ্যে আরো বেশি উন্মাদনা কাজ করছে, আবেগের তাড়নায়। যখন আমি তার সাথে এলোমেলো করার চেষ্টা করি, তখন তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে বলল, মা, তুমি কি করছো? আমি তোমার ছেলে। আমি বললাম, বাবা সুবল, তুমি এখন কোনো কথা বলো না। আমি তোমার সাথে যা করছি, তাই আমাকে তা করতে দাও। এই রাতের অন্ধকারে এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। বাবা সুবল, তোমার বাবা মারা গিয়েছে প্রায় 4-5 বছর হয়ে গেছে। আমি বহুদিনের ক্ষুধার্ত। আমার অনেক চাহিদা। বাবা, তুমি আমাকে একটু শান্তি দাও। আমি আর পারছি না বাবা। আমার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার ছেলে বলল, মা, এটা কিভাবে সম্ভব? তুমি আমার মা। তারপরেও আমি আমার ছেলেকে জোর করে আমার সাথে উন্মাদ করাতে গিয়েছিলাম। তাকে আমি এমনভাবে উন্মাদ করালাম, যার ফলে সে আর নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। বাধ্য হয়ে সে আমার এখানে চড়াও হতে শুরু করল। কিছুক্ষণ পর আমার কাছে মনে হলো সে পুরোপুরি উন্মাদ হয়ে গেল। কোনো কিছু পাওয়ার আশায় সে পাগল হয়ে গেল। আমার 15 বছরের ছেলের কাজ করার কৌশল দেখে আমার মাথা ঘুরে গেল। আমার কাছে মনে হয়েছিল আমার 5 বছরের যে অপূর্ণতা, তা একদিনে পূরণ করে দিয়েছিল। তারপর থেকে আমি নিয়মিত আমার ছেলের সাথে সময় কাটাতাম, এবং সেই কাজটি করার ফলে আমার ছেলে আর ওই মেয়ের সাথে যোগাযোগ করত না। 6 বছর পরের কথা। আমার ছেলে এখন সরকারি চাকরি করছে। ছেলেকে ভালো বংশীয় পরিবারে বিয়ে করালাম। মেয়েকেও ভালো জায়গায় বিয়ে দিলাম। এখন আমি ছেলে এবং ছেলের বুকে নিয়ে সুখেই আছি। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, নিজের সন্তানের সুখের জন্য মা তার সর্বোচ্চ ত্যাগ করতে পারে। আমিও তাই করেছিলাম। জানি না উচিত হয়েছিল কিনা। নিশ্চয় তোমরা কমেন্টে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।